আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ ৮ম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও। এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো করব। এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা ১৯ নাম্বার ম্যাথটা একটু দেখি কি বলছে। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। আচ্ছা, তারপর কি বলছে? তিনি ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। আচ্ছা, এরকম একটা আমরা ম্যাথ আগেও দেখছিলাম। আমাদের একটা কোশ্চেন ছিল এরকম। ওখানে হচ্ছে আমরা এরকম বিভিন্ন দামে কলা কিনছিলাম বিভিন্ন জায়গা থেকে। ধরো আমার কাছে ২ টা দোকানদার। একজনের কাছ থেকে আমি কি করছি দেখো, ১২ টা কলা কিনছি কয় টাকায়? ৩৬ টাকায়। এই দোকানদারও আমারে ১২ টা কলা দিছে। আবার আমি যদি আরেকজন দোকানদার চিন্তা করি, এই দোকানদারও আমারে ১২ টা কলাই দিছে। কিন্তু একজন দোকানদার দিছে আমারে ৩৬ টাকায়, সরি ১২ টা না সরি। হ্যাঁ, একজন হচ্ছে আমাকে ৩৬ টাকায় ১২ টা দিছে। তাহলে ৩৬ টাকায় আমাকে কয়টা দিছে দোকানদার? ৩৬ টাকায় আমাকে ১২ টা কলা দিছে। আবার আরেকজন কি করছে? ৩৬ টাকায় আমার ১৮ টা কলা দিছে। তাইলে আরেকজন কি করলো আমাকে? টাকা ৩৬ ই নিছে, সেম টাকাই নিছে। কিন্তু কলা দিছে আমার ৬ টা বেশি। বিভিন্ন দামে কিনলাম না? কিন্তু বিভিন্ন দামে কিনার পর আমরা কি করলাম? ২ টারে যোগ বিয়োগ করে মানে ২ টা তো এখন কলা আমার কাছেই আছে। তো এই ২ টা কলারে যোগ বিয়োগ করে আমরা কি করলাম? আমরা একভাবে মানে এক দামে সবাইরে বিক্রি করলাম। কারণ দোকানে যখন আমি ২ জায়গা থেকে ২ টা জিনিস কিনে আনবো, আমি কি এই সেম ২ টা কলা আবার আলাদা, আলাদা দামে বিক্রি করতে পারবো? পারবো না। অবশ্যই ২ টাকে মিলায়া আমার একটা মানে গড় দামে জিনিসটাকে বিক্রি করা লাগবে। তো ওই লোকটা কি করলো দেখো, সে ৳৩৬ দামে বিক্রি করছে কিন্তু ১৫ টা। তাহলে এবার সে বিক্রি করলো ১৫ টা কলা ৳৩৬ দামে। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা দেখব যে প্রশ্ন কি, কি করছে দেখো। প্রশ্ন যদি আমি ১ম ১ নাম্বার কোয়েশ্চেনে যাই তাহলে কি হবে? ১ নাম্বার মানে ক নাম্বার আমাদের কোয়েশ্চেন করছে কি? ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিল? তাহলে যশোর কই? এই যে আমাদের যশোর। যশোর থেকে কি বলছে? প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিল? এখানে আমার বলছে সে ১২ টা কলা কিনছে ৩৬ টাকায়। তাহলে ১০০ টা কলা কয় টাকায়? এটা তো আমাদের স্বাভাবিক মানে একদমই বেসিক ঐকিক নিয়ম, তাই না? যে ১২ টি কলা ১২ টি কলা এটা কি দর চাইছে না? মানে কি ক্রয় মূল্য যে দামে ক্রয় করছে, তাই না? এটা তো আমাদের ক্রয় মূল্য। তাহলে ১২ টি কলার ক্রয় মূল্য আমরা বলতে পারি কত টাকা? বলো তো? এই যে ১২ টা কলা ৳৩৬ দিয়ে কিনছে না যশোর থেকে? তাহলে ১২ টি কলার ক্রয় মূল্য হচ্ছে ৳৩৬। তাইলে আমাদের লাগবে ১০০ টার। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী ১ম এ হচ্ছে আমরা একটি কলার ক্রয় মূল্য কত বের করি? কত হবে? উপরে হবে ৩৬, নিচে হবে ১২। এই পাশে যে থাকে ওর নিচে চলে আসে। তাহলে আমার লাগবে প্রতি ১০০ মানে ১০০ কলায়। তাহলে ১০০ টি কলার ক্রয় মূল্য কত টাকা? বলো তো? ৩৬ গুণ ১০০ সরি ১০০ ডিভাইডেড বাই হচ্ছে ১২। এখন আমরা জানি যে ১২ রে ৩৬ দিয়ে কাটলে কত হয়? ৩ × ৩৬ হয়। আর ৩ এর সাথে ১০০ গুণ হইলে হবে ৩০০ টাকা। এর মানে লোকটা যশোর থেকে ১০০ টা কলা কিনছিল কত টাকায়? ৳৩০০ দিয়ে। ঠিক আছে? আচ্ছা। এবার যদি আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। খ নাম্বারে কি বলছে? দেখো খ নাম্বার বলছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন এই যেখানে বলছে না সবগুলো কলা, এখন শতকরা যখন লাভ বা ক্ষতি চাইছে, আমি একটা বেচলে আমার যেই পরিমাণ ধরো একটা কলা বেচলে আমার ৳১০ র কলা আমি ৳১০ দিয়ে ধরো কিনছি। আমি বিক্রি করলাম ৳১১ য়। আমার কত টাকা লাভ হইছে? ৳১। হ্যাঁ? অথবা আরো সহজে তোমাদের যদি বলি, দেখো তুমি একটা জিনিস কিনছো ৳১০০ য়। তুমি বিক্রি করলা ধরো ৳১০৫ য়। ৳১০৫, হ্যাঁ? তখন তাহলে তোমার লাভ কত? ৳৫। আর ৳১০০ য় যে লাভ হয় এটারই আমরা কি শতকরা লাভ বলি না?
তাহলে 5% লাভ হইছে। এখন তোমার যদি 5% লাভ করা লাগে, তুমি ৳১০০ য় ৳৫ বেশি নিতেছো। তাহলে ৳২০০ য় কত নিবা? ৳২০০ য় অবশ্যই তুমি হচ্ছে ৳১০ বেশি নিবা, তাই না? এর মানে পার্সেন্টেজ যখনই চলে আসতেছে, পার্সেন্টেজের ক্ষেত্রে আমার সবগুলা কলা বিক্রি করলে যেই পরিমাণ আমার শতকরা লাভ হবে, আমার একটা কলা বিক্রি করলেও সেই একই পরিমাণ লাভ বা ক্ষতি হবে, তাই না? কারণ একটা কলায় যে লাভ হয় ওইটাই তো আমরা পরে ১০০ টায় হিসাব করি। একই লাভই তো। তাহলে আমরা কি করব? একটা কলার মাধ্যমে এটা হিসাব করব। পরে আমরা ১০০ টায় হিসাব করব। ঠিক আছে? আচ্ছা চলো। তাইলে আমরা ১ম এ দেখি যে আমাদের কলাগুলার বিক্রয় মূল্য কত আর ক্রয় মূল্য কত? কারণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য জানলেই আমাদের কি হবে? আমরা যে আমাদের যেই লাভ পাবো সেই লাভটা আসলে পায়ে যাবো। হ্যাঁ? আচ্ছা দেখো, লাভ কিভাবে পাবো? দেখো বিক্রয় মূল্য এখানে কিন্তু মানে আমরা কিন্তু কলা ২ জায়গা থেকে কিনছি না। একটা হচ্ছে যশোর থেকে কিনছি, আরেকটা হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে কিনছি। এখন যশোর থেকে যে কলাটা কিনছি, এইটার একটা আলাদা ক্রয় মূল্য আছে। আবার কুষ্টিয়া থেকে যেটা কিনছি, এইটার একটা আলাদা ক্রয় মূল্য আছে। তাহলে আমরা ১ম এ যশোর নিয়ে হিসাব করি। দেখো, যশোর আমরা লিখলাম যশোর। যশোর থেকে আমরা যে কলা কিনছি, এটার যদি ক্রয় মূল্য হিসাব করতে চাই, দেখো ক্রয় মূল্য কিভাবে করে হিসাব করব? আমরা বলতে পারি ১২ টি কলার ক্রয় মূল্য কত টাকা বলো তো যশোর থেকে কিনা? ১২ টি কলার ক্রয় মূল্য কত টাকা? আমাদের এখানে দেয়া আছে ১২ টি কলার ক্রয় মূল্য ৳৩৬ যশোরের বেলায়। ৳৩৬। এখন তাহলে ১ টি কলার ক্রয় মূল্য কত? অবশ্যই হচ্ছে ৩৬ ভাগ ৳১২। কত টাকা হয়? ৳৩ হয় না? ৩ × ১২ = ৩৬। আচ্ছা। তাহলে আমরা পাইলাম, এটা কি পাইলাম? এটা হচ্ছে যশোর থেকে যেই কলা কিনছি ওই কলার একটা কলার ক্রয় মূল্য পাইলাম এত টাকা। এবার হচ্ছে কি যাবো? আমরা হচ্ছে এবার এই যে আমাদের যেই কুষ্টিয়া আছে, কুষ্টিয়ায় কত? ৳৩৬ য় ১৮ টা কিনছিল। তাহলে কুষ্টিয়ার আমি দেখি একটা কলার দাম কত? দেখো। এবার যদি আমরা কুষ্টিয়ার হিসাব করি, আমরা যদি ধরো কুষ্টিয়া হিসাব করি, কুষ্টিয়া, কুষ্টিয়া। সেম কুষ্টিয়া আমাদের কলা কয়টা ছিল? ১৮ টা না? তাইলে ১৮ টি কলার ক্রয় মূল্য কত? ১৮ টি ক্রয় মূল্য তো দুজনেরই সেম ছিল। কিন্তু কলার সংখ্যাটা ভিন্ন। তাহলে এটাও ৳৩৬, তাই না? তাইলে ৳৩৬ লিখি। ওকে। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত বলো তো? ৩৬ ভাগ ১৮। এটা তুমি যদি ভাগ করো দেখবে কত আসবে? এটা আসবে হচ্ছে ৳২, তাই না? দেখো আমি তোমাদের দেখাই। কত আসে? ৩৬ ভাগ হচ্ছে কত? ১৮। আসছে ২? আসছে। আচ্ছা। তাহলে আমরা কুষ্টিয়া থেকে কিনা একটা কলার ক্রয় মূল্য পাইলাম ৳২। আবার যশোর থেকে আমরা যে কলাটা কিনছিলাম, যশোর থেকে যে একটা কলা কিনছি, সেই একটা কলার ক্রয় মূল্য আমরা পাইছি না কত টাকা? এটা পাইছি আমরা ৳৩। তাইলে টোটাল, হ্যাঁ? আমি যদি আমাদের মানে এভারেজে হিসাব করি যে গড়ে আমাদের কত পড়ছে, তাহলে চিন্তা করো তো। আমার ২ টা কলার, আমি একটা কলা নিবো যশোর থেকে, একটা নেবো কুষ্টিয়া থেকে। তাহলে ২ টা কলার ক্রয় মূল্য কত হবে? ২ টা কলার ক্রয় মূল্য কত হবে? একটার দাম ছিল ৳৩, আরেকটার দাম ছিল ৳২। তাইলে ২ টা কলার ক্রয় মূল্য হচ্ছে ৳৫, তাই না? আচ্ছা। এখন আমরা তাহলে একটা কলার বের করি। একটা কলার ক্রয় মূল্য কত টাকা? অবশ্যই ৫/২ বা এটাকে তোমরা বলতে পারো হচ্ছে ভাগ করলে দেখবে আসে হচ্ছে ৳২.৫। ঠিক আছে? এখন আমাকে বলো তো যে আমাদের এখানে আসলে লাভ কত টাকা হইছে? হ্যাঁ, আচ্ছা এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম একটা কলার ক্রয় মূল্য, হ্যাঁ? বা ক্রয় মূল্য। এখন আমরা যদি চাই যে একটা কলার আমরা হচ্ছে বিক্রয় মূল্য বের করব। তাহলে বলো তো কত হইতে পারে? দেখি তো ও আমাদেরকে কত দামে কলাটা বিক্রি করছিল বলতে পারবা? মনে আছে? দেখো কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে। তিনি ৳৩৬ য় ১৫ টি দরে তা বিক্রয় করছিলেন। তাহলে এই যে ৳৩৬ য় ১৫ টা দরে তিনি বিক্রি করলেন, তো এখান থেকেই তো বিক্রি করার আমি বিক্রয় মূল্য পেয়ে যাব না? বিক্রয় মূল্যটা বের করি দেখো। তাহলে আমাদের বলছে ১৫ টা কলা। তিনি ১৫ টা কলা কি করছেন? বিক্রয় করছেন। মানে ১৫ টা কলার বিক্রয় মূল্য
কত টাকা বলছেন? উনি ৩৬ টাকাতেই বিক্রি করছেন। ঠিক আছে? তাহলে আমার একটা কলার বিক্রয় মূল্য কত টাকা? বলতে পারবা? ৩৬ ভাগ ৳১৫ না? আচ্ছা। এখন তাইলে আমি যদি হিসাব করি কত আসে দেখো তো? ৩৬ ভাগ হচ্ছে ১৫, ২.৪। এইটা আসলো আমাদের ২.৪ টাকা। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা যদি একটা কলার লাভ বিক্রি বের করতে চাই যে কত টাকা লাভ হইছে বা ক্ষতি হইছে। আচ্ছা। আমরা কি পাইছি? আমরা পাইছি যে একটি কলার বিক্রয় মূল্য পাইছি আর ক্রয় মূল্য পাইছি। হ্যাঁ? একটা কলার ক্রয় মূল্য পাইছি। ক্রয় মূল্য জানি কত পাইলাম? মনে আছে? আমরা ক্রয় মূল্য পাইছি ৳২.৫। হ্যাঁ? আর একটা কলার আমরা কি বিক্রয় মূল্য পাইছি, তাই না? বিক্রয় মূল্য পাইছি। কত টাকা? বিক্রয় মূল্য পাইছি হচ্ছে ৳২.৪। ঠিক আছে? ৳২.৪। এখন দেখো তো সে কিনছে ৳২.৫ কিন্তু সে কি ৳২.৫ একটু কম টাকায় বেচে দিছে না? তাহলে কি তার লাভ হইছে না ক্ষতি হইছে? অবশ্যই তার ক্ষতি হইছে। তাহলে আমরা দেখি তো কত টাকা ক্ষতি হইছে তার? ক্ষতি কত টাকা হইছে? ক্ষতির একটা সূত্র আমরা অনেক আগে পড়ছিলাম। হ্যাঁ? ওটা যদি মনেও না থাকে, এটা মনে রাখবা যে সবসময় যদি ক্ষতি হোক বা লাভ হোক যেটাই হোক না কেন, আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। হ্যাঁ? যেহেতু আমরা এখানে বুঝতে পারতেছি ক্ষতি হইছে, তাহলে ক্ষতির সময় কি হচ্ছে? ক্রয় মূল্য কি সবথেকে বড় হচ্ছে না? তাহলে ক্রয় মূল্য কত? ৳২.৫। এখান থেকে আমরা বিক্রয় মূল্য ৳২.৪ বিয়োগ করব। বলো তো কত হবে? ২ আর ২ কাটা, ৪ থেকে ৫, ৫ থেকে ৪ চলে যাবে। কত থাকবে? ২ কাটা গেলে ০ আর ৫ থেকে ৪ গেলে থাকে ১। তাহলে এই যে এটা হলো আমার ক্ষতির টাকার পরিমাণ। আমার তো শতকরা ক্ষতি চাইছিল না। এই ক্ষতিটা কত টাকার কারণে হইছে? দেখো তো আমার ক্রয় মূল্য কত? ৳২.৫ না? তাহলে এই যে ক্ষতিটা হইছে এটা আসলে ৳২.৫ ক্রয় মূল্যের কারণে হইছে। তাহলে আমরা কি বলতে পারি যে ৳২.৫ ক্রয় মূল্যে ক্ষতি কত? ক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে ৳০.১। আর আমার লাগবে কিন্তু ৳১০০ কারণ শতকরা ক্ষতি চাইছে। তাহলে এবার বের করি যে ৳১ ক্রয় মূল্যে ক্ষতি কত? ০.১/২.৫ এবার আমি যদি ৳১০০ বের করতে চাই, তাহলে ৳১০০ ক্রয় মূল্যে ক্ষতি কত টাকা? বলতে পারবা? অবশ্যই এই যে উপরে এটা ছিল এটার সাথে ১০০ গুণ হয়ে যাবে। আর নিচে হচ্ছে 2.5 বা ৳২.৫। এবার যদি গুণ করি, আমরা জানি যে এই যে দশমিকটা দেখতে পাচ্ছ না? এটা আমরা যে ১০০ র সাথে গুণ দিয়েও এক ঘর পিছনে নিতে পারি কিংবা তুমি আরো ইজিও চিন্তা করতে পারো। আচ্ছা আমরা হচ্ছে গুণই দিই দেখো। ১০০ র সাথে যখন 0.1 গুণ দিব তাহলে এই যে দশমিকটা একটা শূন্য এই যে এখানে একটা শূন্যর কারণে এক ঘর পিছাবে। তাহলে জিনিসটা হয়ে যাবে ১। তারপর এখানে আরো একটা শূন্য আছে না? তখন এই দশমিকটা আরো এক ঘর পিছাবে। এখন পিছানোর তো জায়গা নাই। এজন্য কি করবে? ও একটা পাশে 0 দিয়ে দিবে। এর মানে ০.১ আর ১০০ গুণ করলে ১০ হয়। এটা তোমাদের একটু ক্যালকুলেশনে আমি দেখাই দেখো। শূন সরি ০.১ গুণ দিব কার সাথে? ১০০ র সাথে দিলাম। কত আসে দেখো তো? ১০ আসছে? আসছে। আর নিচে কত? ২.৫ এবার যদি আমি এইটাকে ভাগ দেই, কত দিয়া? ২.৫ দিয়ে কত আসবে জানো? ৪ আসবে। এই যে ৪ আসছে। তো এই হচ্ছে ৪। এখন ৪ কি টাকা লিখবো? অবশ্যই টাকা লিখব না। হ্যাঁ? আমরা এখানে টাকা লিখব। বাট পরে যাইয়া কিন্তু আমরা টাকা লিখব না। কেন? কারণ আমরা কিন্তু ৳১০০ য় লাভ বা ক্ষতি বের করছি। তাহলে আমরা ৳১০০ যেটা বের করি এটা কি শতকরা না? তাহলে আমরা বলতে পারি যে শতকরা আমাদের কি হইছে? ক্ষতি হইছে কত পার্সেন্ট? ৪ এবার এটা হচ্ছে পার্সেন্ট এটা টাকা থাকবে না। তাহলে এই যেটা আমরা এখন মাত্র বের করলাম এটাই আসলে আমাদের এই খ নাম্বারের অ্যান্সার। এবার যদি আমরা একটু গ নাম্বারটা দেখি কি বলছে? বলছে ২৫% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? আচ্ছা ২৫% লাভ যদি করতে চাই চিন্তা করো তো ২৫% মানে কি? আমার ৳১০০ য় আমার ৳২৫ বেশি নেওয়া লাগবে না? বিক্রেতার মানে যারা কিনবে তাদের কাছ থেকে আমি ৳২৫ বেশি নিব না? এর মানে কথাটাকে কিভাবে লেখা যায়? দেখো তো। আমার কিন্তু বিক্রয় মূল্য চাইছে। আমার কাছে কত টাকা বেশি নিবো বা কত টাকা লাভ হবে সেটা কিন্তু চায়নি। তাহলে আমরা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দিয়ে একটা
সমীকরণের মতো বা ঐকিক নিয়মে লিখে ফেলি। কিভাবে লিখবো? আমরা বলতে পারি যে ১০০ টাকা ক্রয় মূল্যে ১০০ টাকা ক্রয় মূল্যে ১০০ টাকা ক্রয় মূল্যে না, আসলে এটাকে মূল্য বলা উচিত। ১০০ টাকা ক্রয় মূল্য হলে ১০০ টাকা ক্রয় মূল্য হলে আমার বিক্রয় মূল্য কত টাকা হওয়া লাগবে বলো তো? 25% লাভ করতে হইলে বিক্রয় মূল্য কত টাকা বলো? মানে আমি একটা জিনিস কিনছি ১০০ টাকায়, আমার 25% লাভ করা লাগবে। মানে ১০০ টাকায় 25 টাকা লাভ করা লাগবে। তাহলে লাভ 25 টাকা আর আমার কিনা দাম ১০০ টাকা। টোটাল আমি যদি ১২৫ টাকায় বিক্রি করি তাইলেই তো আমার 25% লাভ হইতেছে না? তাহলে ১০০ টাকা ক্রয় মূল্যে আমার বিক্রয় মূল্য তখন কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে আমার ১০০ আমার বিক্রয় মূল্য হয়ে যাবে মিনিট ৳১২৫ টাকা। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মুছে দেই। এখন আমার ক্রয় মূল্য কি ৳১০০ ছিল? ছিল না। আমার ক্রয় মূল্য ছিল কত টাকা? আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে মাত্র ৳২.৫ তাহলে আমি ৳২.৫ টা আস্তে, আস্তে বের করি। তাহলে ৳১ ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? ১২৫ ভাগ ৳১০০ কারণ এই ১০০ নিচে চলে আসছে। এবার আমার লাগবে ৳২.৫ তাহলে ৳২.৫ ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? ১২৫ গুণ ২.৫ ভাগ হচ্ছে ৳১০০ তাহলে এটা একটু ক্যালকুলেশন আমরা করি। দেখো তো কত আসে? আমিও জানি না কত আসে। ১২৫ গুণ হচ্ছে ২.৫ ভাগ দিব ১০০ দিয়ে। কত আসছে? ৩.১২৫ টাকা। এর মানে ৩.১২৫ টাকা। তাই না? এটা কি পাইলাম আমরা? এটা পাইলাম যে ৳২.৫ ক্রয় মূল্যে যদি হয় আর এই কলার দাম যদি আমি ৳৩.১২৫ রাখি, তাইলে আমার কি হচ্ছে? 25% লাভ হচ্ছে। অ্যান্ড এটা কিন্তু একটা কলা, তাই না? আমাদের এটা কি একটা কলার ক্রয় মূল্য ছিল না? তাহলে এই লাভ হতো বা বিক্রয় মূল্য তো একটা কলার জন্যই পাইছি। কিন্তু আমার কি বলছে দেখো তো? প্রতি হালি কলা বলছে না? তাহলে আমাদের প্রতি হালি মানে কি? ৪ টা কলা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে ৳৩২৫ হ্যাঁ? তাহলে একটা বা একটি কলার বিক্রয় মূল্য কত টাকা? ৳৩.১25 তাহলে ৪ টা কলার কত? এটা তো খুবই সিম্পল, তাই না? বিক্রয় মূল্য কত হবে? ৪ গুণ ৳৩.১25 কত আসে? দেখো তো? এই সেম আচ্ছা ভুলে কেটে দিছি। ৩.১25 গুণ হচ্ছে ৪ কত আসে? ৳১২.৫ এর মানে হচ্ছে যদি আমরা ৪ টা কলা বিক্রি করতে চাই এবং সেখানে যদি ২৫% আমার লাভ করতে চাই, তাহলে আমার ৪ মানে ১ হালি কলাকে এই ৳১২.৫ য় বিক্রি করতে হবে। তাইলে আমার কি হবে? ২৫% লাভ হবে। তাহলে এই যে ১২% আমাদের বের হইলো, এই ১২% টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার হচ্ছে ২০ নাম্বার ম্যাথটা একটু দেখি। ২০ নাম্বার ম্যাথে কি বলছে? বলছে কোনো আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৳২৮০০ এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৳৩,০০০ ওকে? মানে আসলটা দেয়া নাই। মুনাফা সহ আসল দেওয়া আছে। মানে মুনাফা আসল দেয়া আছে। ৩ বছরে একটা মুনাফা আসল দেয়া আছে, ৫ বছরে একটা মুনাফা আসল দেয়া আছে। দেখো ক নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? ক নাম্বার কোয়েশ্চেনটা বলছে, প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো। এখন সূত্র আমরা একটাই মেইনলি শিখছি। কি সূত্র? আমরা জানি I = P আর N। তাহলে বলছে মূলধন নির্ণয় করা লাগবে। মূলধন মানে কি? P না? তাহলে P টারে আলাদা রাখা লাগবে। আগে আমরা শিখছিলাম যে P টাকে যদি আলাদা রাখতে চাই, তাহলে বাকিদেরকে কি করা লাগবে? এই যে এই পাশে নিচে নিয়ে আসা লাগবে না? তাহলে I এর নিচে চলে আসবে R আর N। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। ঠিক আছে? এখন আরো কিছু বলছে দেখো, প্রতীকগুলো বর্ণনা সহ বলছে না? তাহলে প্রতীকগুলো বর্ণনা সহ মানে কি? প্রতীকগুলো বর্ণনা সহ মানে হচ্ছে এই এই যে P দ্বারা কি বুঝায়, I দ্বারা কি বুঝায়, R দ্বারা কি বুঝায় এটা লেখা লাগবে। তাহলে আমরা একটা, একটা করে লিখি। আমরা এভাবেই লিখবো, হ্যাঁ? বা নিচে লিখে দিব যে P কি? P হচ্ছে আমাদের মূলধন বা আসল, তাই না? আচ্ছা। এরপর I
আই সমান সমান কি বলতো? এই যে আমাদের যে আই, আই সমান সমান কি? আই সমান সমান হচ্ছে মুনাফা, তাই না? আই সমান সমান হচ্ছে মুনাফা। এবার যদি আমরা হচ্ছে আর নিয়ে চিন্তা করি, আর জিনিসটা কি? আর হচ্ছে মুনাফার হার, তাই না? মুনাফার হার। আর এন কি? বলতো এন কি? সরি। আচ্ছা, আমরা যদি লিখি যে এন, এন কি? এই যে এন, এন মানে হচ্ছে আমাদের সময়, মানে কত বছর, তাই না? আচ্ছা, এতটুকু লিখলেই আমাদের মোটামুটি ক নাম্বারের অ্যান্সার শেষ। এবার আমরা হচ্ছে একটু খ নাম্বারটা দেখি। দেখো খ নাম্বারে কি বলছে? খ নাম্বার বলছে মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, এখন মুনাফার হার আমরা সূত্র কিন্তু একটাই জানি, কি? আই সমান সমান পি আর এন। তাহলে এখান থেকে আমার বের করা লাগবে কি? আর এর মান। আর রাখলে বাকি দুটো কি হবে? আই নিচে চলে আসবে আগের বারের মতোই, পি এর নিচে চলে আসবে। দেখো তো কি কি দেয়া আছে? কিছুই দেয়া নেই আমার এখানে, দেখো। না বলা আছে মুনাফা কত, আমার কাছে মুনাফাও বলা নাই। আমাদের হচ্ছে আসল কত, আলাদাভাবে আসলও বলা নাই আমার কাছে। দেখো সময়ও কিন্তু একটা না, সময়ও কিন্তু দুইটা দেয়া আছে, তাই না? তাহলে আমরা কি এখান থেকে বের করতে পারবো? পারবো না। তাহলে আগে আমার এই যে যেই জিনিসগুলো আমাদের কাছে দেয়া নাই, হ্যাঁ, এই জিনিসগুলো আগে আমাদের বের করা লাগবে, তাই না? আচ্ছা, দেখো এই জিনিসগুলো যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো বলতো? দেখো কি দেয়া আছে আসলে। দেয়া আছে ৩ বছরের মুনাফা সহ এত টাকা। হ্যাঁ, আমরা ধইরা নিলাম, হ্যাঁ, আমরা ধইরা নিলাম। কি ধরলাম? আমরা ধরলাম যে আমাদের যে আসলটা হচ্ছে পি। আমরা জানি পি, বাট এটা তাও আমরা ধরে নিলাম। কেন? এটা এখনই বুঝবা যে কেন। আর মুনাফাটা ধরে নিলাম আই। আচ্ছা, মুনাফা ধরলাম আই। এখন বলো তো, এই যে ৩ বছরে তোমারে যে দিছে মুনাফা সহ আসল, এটা কি এভাবে লেখা যায়? যে তোমার আসল যোগ ৩ বছরের মুনাফা সমান, 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 সমান কত লেখা যায়? ২,০০০, সরি ২৮,০০০ টাকা। এটা কি লেখা যায়? বলো তো? কারণ তোমার পি মানে কি? আসল। আসল আর ৩ বছরের মুনাফা, এই দেখো। আসল ৩ বছরের সরল মুনাফা সহ কত টাকা এটা? তাহলে আমরা লিখতে পারি না যে আসল যোগ ৩ বছরের সরল মুনাফা কত হচ্ছে? ২৮,০০০ টাকা। সেম ভাবে দেখো এই লাইনটাও কিন্তু লেখা যায় যে ৫ বছরেরটা। যে ৫ বছরে সরল মুনাফা সহ ৩,০০০ টাকা। তো এটাও লেখা যায় না? আসল তো আর কোনদিন চেঞ্জ হয় না। আসল আসলের মতো থাকে। সাথে যোগ হইছে কে? আগে ছিল ৩ বছর, এবার হয়ে গেছে ৫ বছরের মুনাফা। কত টাকা টোটাল? ৩, ৩০,০০০ টাকা। তাই না? এবার যদি কাজ করি, আমরা এখানে বিয়োগ দিয়ে দেই। দেখো তো, বিয়োগ দিলে এই প্লাস হয়ে যাবে মাইনাস। তারপর এই যে এখানে এটার আগে কিছু নাই মানে প্লাস, তাহলে এটাও হয়ে যাবে মাইনাস। আমরা একটু ভুল করছি মেবি, হ্যাঁ? ভুলটা হচ্ছে আগেরবার ওই সেম একই ভুলে আমরা করছিলাম। ঠিক আছে? এটা ভুলও না, এটা হচ্ছে আমরা চাইলে পরেও ঠিক করে নিতে পারবো, হ্যাঁ? সমস্যা নাই। আচ্ছা, আমরা পরেই ঠিক করি, হ্যাঁ? একটা যে নতুন জিনিস শিখো। আগেরবার তো ভুল করছিলাম। এবার হচ্ছে ভুলটা দিয়ে আরেকটা জিনিস শিখবো। দেখো, পি থেকে পি বিয়োগ কিছু কি থাকে? থাকে না, মানে 0। এবার দেখো ৩ টা থেকে ৫ টা চলে গেছে। তোমার কাছে আছে ৩ টা। চইলা গেছে ৫ টা। ৩ টা তো গেছেই। উল্টা আরো ২ টা আমার বেশি গেছে। তাহলে এটা কিভাবে হবে? ৩ থেকে ৫ বিয়োগ কিভাবে দিই আমরা? মনে আছে? এটা এটা মনে থাকারই কথা। ৩ বিয়োগ ৫ দিলে এটাকে আমরা বলি হচ্ছে -২। মানে তোমার কাছে ২ টা ঋণ আছে। তাহলে ৩ থেকে ৫ যখন বিয়োগ দিব, এটা হয়ে যাবে কত? মাইনাসের ২ বছরের মুনাফা। আবার ২৮০০ থেকে যখন মানে ২৮,০০০ থেকে ৩০,০০০ বাদ দিব। দেখো ২৮,০০০ ছোট সংখ্যা না? ৩০,০০০ বড় সংখ্যা না? তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিয়েছি। ঠিক এটার মতোই। ২৮,০০০ থেকে ৩০,০০০ বাদ। তখন কি আসবে জানো? ৳২,০০০ বেশি, মানে বি ইয়া না? তাহলে আসবে হচ্ছে ২,০০০, কিন্তু আগে একটা মাইনাস আসবে। কেন? কারণ আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিয়েছি। এবার দেখো তো, এটা তো নাই, কারণ 0। এবার দেখো এইটার আগেও একটা মাইনাস, এটার আগেও একটা মাইনাস। তাহলে ২ পাশ থেকে আমরা চাইলে মাইনাসটা সরাই দিতে পারো বীজগণিতের নিয়ম অনুযায়ী। এবার দেখো তো, এটা কি পেলাম? ২ বছরের মুনাফা না? তাহলে ১ বছরের মুনাফা কত বলো তো? ১ বছরের মুনাফা কত? ১ বছরের মুনাফা হচ্ছে ২,০০০ ভাগ ২। কত আসতেছে আমাদের? আসতেছে হচ্ছে ৳১,০০০। এটা কি পাইলাম আমরা? ১ বছরের মুনাফা পাইলাম। এখন, এখন আমরা ১ বছরের মুনাফা পাইছি। এখন তাহলে কি আমরা আসলটা কি বাইর করতে পারবো দেখো তো? পাইছি ১ বছরের। তো
আমি যদি ১ বছরের সাথে ৩ বছরের এখানে যদি আমি ৩ বছরের মুনাফাটা বসায় দিতে পারি, পরে যদি এইটারে আমি এই ডান পাশে নিয়ে যাই তাহলে শুধু আসলটা কি পেয়ে যাব না? এই কাজটাই করি। এখন আমি তাহলে ৩ বছরের মুনাফাটা বের করে ফেলাই দেখো তো। ৩ বছরের মুনাফাটা কত হবে? ৩ বছরের আমাদের মুনাফা। ৩ বছরের আমাদের হচ্ছে ৩ বছরের মুনাফা কত আসতেছে? ৩ বছরের মুনাফা আসতেছে হচ্ছে ৳১,০০০ ১ বছরে, তাহলে ৩ বছরে হচ্ছে ৳৩,০০০ আসতেছে না? তাই না? তাহলে আমরা এই যে এইখানে দেখে আসছি, কি দেখে আসছি যে P প্লাস ৩ বছরের মুনাফা হয় ৳২৮,০০০। তাহলে আমি আবার না লেখলাম, আমি হচ্ছে এখানে একটু ঠিক করে ফেলি, হ্যাঁ? দেখো, এই ৩ বছরের মুনাফার জায়গায় আমি কি করলাম? এই যে ৩ বছরের মুনাফার যে মানটা আমরা পাইছি, যেই মানটা আমরা এখানে পাইলাম এইটা সরাসরি বসাই দিব। প্লাস ৩,০০০ = এত। এবার এখান থেকে যদি আমি P টাকে বের করতে চাই, দেখো আমি এখানে বের করি, হ্যাঁ? আমি হচ্ছে যদি P টাকে বের করতে চাই, তাহলে কি করা লাগবে? এই ৩,০০০ এর এই পাশে পাঠানো লাগবে। মানে হয়ে যাবে কত? হয়ে যাবে হচ্ছে ২৮,০০০ মাইনাস ৩,০০০, তাই না? তাহলে ৩ কত হয়? এরা হয় হচ্ছে ২৫,০০০। আমরা তাইলে আমরা কি পেয়ে গেলাম? আমরা আমাদের আসলও পেয়ে গেলাম, মুনাফাও পেয়ে গেলাম। তাহলে P পেয়ে গেলাম, I পেয়ে গেলাম। হ্যাঁ? এখন I কিন্তু অনেকগুলা দেখো। একটা ৩ বছরের, একটা ২ বছরের। আমরা যেকোনো একটা ধরে নিয়ে কাজ করতে পারি। কোন সমস্যা নেই। হ্যাঁ? আচ্ছা। আমরা ১ বছর ধরে নিয়ে করি, হ্যাঁ? আমরা ১ বছর ধরে নিয়ে করি। দেখো, ধরলাম ১ বছরেরটা। তাইলে এবার ১ বছর ধরছি মানে কি? এটা কি N এর মান ১ বছর পাই গেলাম না? I এর মান পাই গেলাম না? P এর মান পাই গেলাম না? এই যে আমরা যে এখানে সূত্র বসাইতে চাইছিলাম মুনাফার হারের জন্য, এবার কি আমরা সূত্রটা বসাইতে পারবো? বলো তো? R এর মান I। I কি ১ বছরের জন্য কত? ১,০০০ না? তাহলে I এর মান হচ্ছে ১,০০০। P এর মান, P তো সবসময় সেম। কত? ৳২৫,০০০ বের হইছিল না? তাহলে ২৫,০০০ গুণ N এর মান কয় বছরের জন্য মুনাফা বসাইছি? ১ বছর না? তাহলে ১ বছর। তাহলে শূন্য কাটাকাটি শুরু করে দেই। ৩ টা শূন্য কাটা, ৩ টা শূন্য কাটা। কত আসতেছে? ১/২৫। কিন্তু কাহিনী কি শেষ? না তো। আমাদের তো শতকরা করা লাগবে। শতকরা কিভাবে করি? আমরা এইখানে উপরে একটা ১০০ গুণ দেই, নিচে একটা ১০০ গুণ দেই। নিচের ১০০ টা কি হয়? নিচের ১০০ টা হচ্ছে পার্সেন্টেজ আকারে এখানে এই পার্সেন্টেজ হিসেবে চলে আসে। আর উপরের ১০০ টা গুণ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? ১ এর সাথে ১০০ গুণ হলে ১০০, নিচে হচ্ছে ২৫। কত হয়? ৪% হয় মুনাফার হার। এর মানে আমার এই যে মুনাফা হচ্ছে এটা আসলে ৪% হারে আমার মুনাফাটা হচ্ছে। তাহলে আমরা ক্ষয়ের অ্যান্সার কত পাইলাম? ক্ষয়ের অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে আমরা ৪%। ঠিক আছে? গ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে? বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে ৫ বছরের মুনাফা আসল এত টাকা। দেখো একই হার মানে খ নাম্বারে যে হারটা পাই আসছে। কত পাইছিলাম? হার পাইছিলাম হচ্ছে ৪%, তাই না? হার পাইছিলাম আমরা ৪%। কত টাকা? মানে কি? আসল চাইছে না? মূলধন। আসলটা আমাদের বের করা লাগবে। ৫ বছরে আমার সময় দেয়া আছে ৫ বছর। এখন আমরা যে সূত্র জানি, সূত্র কি জানি? I = P/R/N। তাহলে P যদি বের করতে হয় তাহলে আমাদের I জানা লাগবে, R জানা লাগবে, N জানা লাগবে। এখন R আর N তো আছেই, নাই কি? আর I নাই। এখন I টা আমরা তো সরাসরি পাবো না। দেখো, আমাদের আছে কি? মুনাফা আসল এত টাকা। তাহলে মুনাফা আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? A দ্বারা। A সমান কি? মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, তাই না? এখন আমার কাছে কিন্তু এই যে A এর মান দেওয়া আছে, হ্যাঁ? I এর মান নাই। তাহলে একটা কাজ করতে পারি। আমরা এমন কিছু করব যাতে I এর মানটা আসলে সইরা যায়। কি করা যায়? দেখো তো, আমি একটা কাজ করতে পারি না যে এই I টারে I এর মতো ডান পাশে রাখলাম। কিন্তু P টারে সরাই এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি হবে? A তো ছিলই। আর A এর P যখন চলে আসবে তাহলে P এর আগের প্লাস শেষ হয়ে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে I = চলে আসবে A মাইনাস P। এতে আমার লাভ কি হবে? A এর মানটা না আমার দেয়া আছে। এই যে মুনাফা আসলের মান দেয়া আছে কত? ৪৮,০০০ মাইনাস P, তাই না? যখনই আমরা কোয়েশ্চেনের মধ্যে বা সূত্রের মধ্যে যে I পাবো, I এর জায়গায় এই মানটা বসাই দিব। বসাই দিলে আমার আসলে I চলে যাবে, শুধুমাত্র P থাকবে। তাই না? তখন আমাদের জন্য একটা মান কমে যাবে। তাইলে বসাই দেখো I এর মান। ১ম এই I। তাহলে ১ম হচ্ছে ৪৮,০০০ মাইনাস P সমান P/R/N। তাহলে R এর মান কত? R এর মান হচ্ছে ৪%। পার্সেন্ট মানে কি? ৪/১০০।
গুণ n, n মানে কি? n মানে হচ্ছে 5 বছর। তাহলে আমরা সিম্পলি এটা দিয়ে কাটতেও পারি আসলে। ৫ ২০ ১০০, তাই না? আবার এটা দিয়ে হচ্ছে কাটা যায় কি? ২ দিয়ে কাটা যায়। তাহলে এটা হলো ২, ২ না, সরি ৪ ৫ ২০ হয়তো। তাহলে আমরা হচ্ছে ৪, নিচে হচ্ছে সরাসরি ৫ দিয়ে কাটতে পারি। তাহলে আমার এই পাশে আসলে হচ্ছে p/৫, এই পাশে আমাদের যেমন আছে এমনই আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি একটু কি করব? আমরা হচ্ছে এবার একটু p এর মান বের করার ট্রাই করব। দেখো, p এর মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই ৪৮,০০০ যে আছে এটা এখানেই থাক। আর এই p টারে আমরা হচ্ছে কি করব? এই যে এই পাশে নিয়ে যাই। তাহলে এটা মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে যাবে না? তাহলে p/৫ তো ছিলই, যোগ হচ্ছে আরো একটা p। তাহলে এবার কি এটা লসাগু করা যায়? নিচে হচ্ছে ৫, নিচে ৫, উপরে দেখো ৫ ৫ কাটা, থাকে ১। এই ১ যায় উপরের সাথে গুণ, তাহলে ১ ৫ p আর ১ গুণ করলে p। এবার এটার নিচে কিছুই নাই, মানে ১ আছে। তাহলে ৫ ও কিন্তু ৫, তাহলে ৫ থাকবে। এই ৫ দিয়ে এটার সাথে গুণ হবে। আর এই চিহ্নর চিহ্ন আর ৫ আর p গুণ করলে হচ্ছে ৫p। হইতেছে কিনা? আচ্ছা। এবার দেখো তো, p আর এটা কত? ৫ টা p। তাহলে টোটাল উপরে কয়টা হচ্ছে? ৬ টা p, নিচে হচ্ছে ৫, আর এই পাশে কত আসতেছে? এই পাশে আসতেছে হচ্ছে আমাদের ৪৮,০০০। আচ্ছা। এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। তাও এটার নিচে কিছু নাই মানে কি? একটা ১ আছে। তাহলে এবার এই ১ যে এটার সাথে গুণ হবে, তাহলে হবে কত? ৬p সমান এবার এটার সাথে এটা। তাহলে ৫ গুণ ৪,৪৮,০০০। এবার যদি আমরা p এর মান বের করতে যাই, p, তাহলে ৬ কি? এপাশে ভাগাকারে চলে আসবে না? তাহলে ৫ গুণ ৪৮,০০০ ভাগ ৬। তাহলে এইটাকে যদি আমরা হিসাব নিকাশ করি ক্যালকুলেটরে, দেখো তো কি আসে? কত আসে? ১ম হচ্ছে ৫ গুণ ৪৮,০০০, ১ ২ ৩ হাজার ভাগ ৬ কত আসে? ৪০,০০০ আসছে। ৪০,০০০। এটা আমরা কি পাইলাম? আমাদের আসল পাই গেলাম। তাহলে আমাদের কি চাইছিল দেখো তো? চাইছিলই তো এটা। যে কত টাকা জমা রাখলে ৫ বছর পর আমরা ৪৮,০০০ টাকা মুনাফা আসল পাবো। তাহলে আমরা উত্তর পাইলাম যে যদি আমরা ৪০,০০০ টাকা জমা রাখি, তাইলে আমরা কি করব? ৫ বছর পর আমরা আম ৪৮,০০০ টাকা মুনাফা আসল হিসেবে ব্যাক পাবো। এটা হচ্ছে আমাদের, তাহলে অ্যান্সার কোনটা? এই ৪০,০০০ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টার পুরাটা শেষ করে দিছি। এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নাই, বইয়েও কোনো ম্যাথ নাই। আর হচ্ছে সৃজনশীলও হয়ে গেছে। আমরা লাস্ট যে ২ টা সৃজনশীল আজকে দেখলাম, হ্যাঁ? তো এই ২ টা সৃজনশীল হচ্ছে পুরা চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট ২ টা সৃজনশীল। তোমরা হচ্ছে যেখানেই যাও না কেন, বা বোর্ড পরীক্ষা দাও কিংবা বৃত্তি পরীক্ষা দাও, যে পরীক্ষাই দিবা, সেই পরীক্ষার মধ্যে দেখবা যে এই ২ টা সৃজনশীল থেকে একটা হয়তোবা চলে আসছে। কারণ এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট সৃজনশীল। তো এই ২ টা সৃজনশীল যদি তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি 2.1 পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা হচ্ছে 2.1 যেহেতু প্রায় শেষ, এটার পর আমরা 2.2 ও খুব দ্রুত শেষ করে দিব। হ্যাঁ? তো এইটুক শেষ করলে মোটামুটি তোমাদের মুনাফা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং এই ভিডিওগুলো শেষ করার পর তোমাদের এই মুনাফা চ্যাপ্টারে আশা করি আর কোনো সমস্যা থাকারই কথা না। যদি থাকে সেক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, কিংবা হচ্ছে তুমি আমাদের ফেসবুক গ্রুপ বলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, যেটাই হোক, তুমি সেটাতে হচ্ছে মেসেজ দিতে পারো। সেখানে হচ্ছে আমি আছি, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।